কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতদের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মর্মাহত। প্রতিটি মৃত্যুর ঘটনা তদন্ত হবে জানিয়ে তিনি বলেছেন, আন্দোলন ঘিরে এত প্রাণ ঝরবে তা ভাবেননি। সকালে রাজধানীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, স্বজন হারানোর বেদনা তিনি বোঝেন, তাই কারো বুক খালি হোক তা কখনোই চাননি। প্রশ্ন রাখেন, আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে কারা কি অর্জন করলো? স্থাপনা ধ্বংস হয়েছে, সেগুলো ঠিক করা যাবে, কিন্তু যে প্রাণগুলো ঝরলো তার কি হবে তাও বলেন বঙ্গবন্ধু কন্যা। মৎস্য উৎপাদনে বিশ্বে পঞ্চম স্থানে বাংলাদেশ। প্রতি বছরের মতো এবারও দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খাতে অবদান রাখায় 22 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক তুলে দেন তিনি। প্রথমবারের মতো নিবন্ধিত জেলেদের জন্য চালু হলো ফিশারম্যান আইডি কার্ড। 2 জন জেলের হাতে প্রতীকী কার্ড তুলে দেন শেখ হাসিনা। মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিকতা হলেও সেখানে সাম্প্রতিক সহিংসতার কথা উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। নিহতদের স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে, আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আজকে যাদের আমরা হারিয়েছি, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। যারা আমি নিজে দেখেছি, এখনো বহুত, কালকে একটা ছোট শিশুকে পর্যন্ত দেখলাম। এটা অত্যন্ত কষ্টকর। স্থাপনা ধ্বংস করেছে, স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। আজকে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল, সেই মর্যাদাটাকে কেন নষ্ট করা হলো সেটা বিচারের ভার আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছেই দিচ্ছি। স্বাধীন তদন্ত কমিশনে জাতিসংঘের সহযোগিতা প্রত্যাশা করে প্রধানমন্ত্রী বলেন, বিচার বিভাগীয় তদন্তে আরও 2 জন বিচারপতি বাড়ানো হয়েছে। কারণ দাবির অপেক্ষা আমি রাখিনি, আমি তার আগেই জুডিশিয়াল কমিটি করে দিয়ে, এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি আমরা আরও 2 জন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। এদিকে সমুদ্রে মৎস্য আহরণে গতি আনতে জাপান ও মালয়েশিয়ার সাথে সরকার আলোচনা করছে বলে জানান সরকার প্রধান। সমুদ্র যেমন শুধু মাছ না, তেল, গ্যাস, খনিজ পদার্থ যেমন উত্তোলন করা, পাশাপাশি আমাদের মাছ এবং উদ্ভিদ, সমুদ্র উদ্ভিদ, সেগুলিও আহরণ করা। আমরা সি উইড ইতিমধ্যেই ক্রুজ করে কিছু কিছু উৎপাদন শুরু করেছি। মৎস্য উৎপাদন বাড়িয়ে অর্থনীতি সমৃদ্ধ ও তরুণদের কর্মসংস্থান বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। কারফিউর 12তম দিনে সারা দেশে পুরনো সময়সূচিতেই অফিস আদালত ফিরল। বিভাগীয় জেলা শহরগুলোয় তাই সকাল থেকেই কর্মব্যস্ত জনজীবন। সরকারি বেসরকারি অফিস খোলা থাকায় সকাল থেকে যানবাহনের চাপও বেশি। চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা সহ কোনো কোনো শহরে যানজটও দেখা গেছে। সিলেট, রংপুর, খুলনা, ময়মনসিংহের প্রায় সব জেলায় বিভিন্ন মেয়াদের সময়সীমায় কারফিউ শিথিল রাখা হয়েছে। দিনের বেলা কারফিউ মুক্ত থাকায় দূরপাল্লার আন্তজেলা এবং উপজেলা রুটে বাস চলাচলও বেড়েছে। দোকানপাটও খোলা থাকছে আগের মতো স্বাভাবিক নিয়মে। তবে প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে সেনাবাহিনীর টহল অব্যাহত আছে। মাঠে তৎপর পুলিশ, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আগের চাইতে তো অনেক ভালো অবস্থা, তবে আমার মনে হচ্ছে কারফিউটা একেবারে তুলে দিলে একটা স্বাভাবিকতা আসতো আর কি। আমরা আসলে এগুলো চাই না, আমরা চাই দেশে একটা শান্তি হোক, শান্তি আসুক, সুন্দরভাবে দেশটা চলুক। অনেকে আতঙ্কে বের হচ্ছে না, যার কারণে আমাদের ব্যবসার পরিস্থিতি খুব খারাপ, আমাদের অবস্থা একবারই নাজেহাল অবস্থা। অবশ্যই চূড়ান্ত আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমাদের বাহিনীর সমূহের কাছে ফুটেজ রয়েছে, এগুলো সব পর্যালোচনা করা হচ্ছে।
14 দিন বন্ধ থাকার পর চালু হলো ফেসবুক, ইউটিউব আর টিকটক। সকালে এই 3 কোম্পানির প্রতিনিধির সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী। বলেছেন, সরকার যা অনুরোধ করেছে তার তুলনায় কম সাড়া দিয়েছে এসব প্রতিষ্ঠান। তারপরও সবার কথা ভেবেই সামাজিক মাধ্যম চালু করা হলো। অভিযোগ করেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিদেশে ভুল তথ্য দেয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডুবে আছে বাংলাদেশ। এতে সবচেয়ে বেশি দাপট ফেসবুকের। ব্যবসা কিংবা কন্টেন্ট নির্মাণে খুব একটা পিছিয়ে নেই ইউটিউব আর টিকটক। কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার মধ্যে গত 17 ও 18 জুলাই বন্ধ হয়ে যায় মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট। পরে চালু হলেও স্বাভাবিক উপায়ে ব্যবহার করা যাচ্ছিল না কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম। সরকার জানায়, কিছু আপত্তিকর কন্টেন্ট অপসারণ ও প্রাইভেসি পলিসি নিয়ে ফেসবুক, ইউটিউব আর টিকটককে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সেই ধারাবাহিকতায় বুধবার সকালে বিটিআরসি কার্যালয়ে ফেসবুক আর ইউটিউবের সাথে ভার্চুয়াল সভায় বসেন আইসিটি প্রতিমন্ত্রী। সশরীরে হাজির হয় টিকটক প্রতিনিধি দল। বলা হয়, সবার কথা ভেবে খুলে দেওয়া হচ্ছে ফেসবুক, টিকটক আর ইউটিউব, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এসব কোম্পানিকে ভুল তথ্য দেওয়া হচ্ছে। বাংলাদেশে ফেসবুককে যেই ফ্যাক্ট চেকিং ফার্ম হেল্প করে, যে লিগ্যাল ফার্ম হেল্প করে, তারা মোটিভেটেড এবং তাদের ব্যক্তিগত মতাদর্শ এবং তাদের কার্যক্রম এবং প্রকাশ্যে তাদের যে অবস্থান এবং বিভিন্ন পাবলিক স্টেটমেন্ট, সেখানে দেখা গেছে যে তারা রাজনৈতিক সংগঠনের সমর্থক। ব্রিফিংয়ে আরও জানানো হয়, 16 থেকে 18 জুলাই এই 2 দিনে সরকারের কন্টেন্ট অপসারণের অনুরোধ ফেসবুক মাত্র 13% রেখেছে। এর পরের সময়টিতে এই পরিমাণ কমে দাঁড়ায় 7 ভাগে। অন্যদিকে ইউটিউবকে 73টি ভিডিও অপসারণের অনুরোধ করা হলেও তারা সরিয়ে নেয় মাত্র 15টি। তবে সবচেয়ে বেশি কথা রেখেছে টিকটক। এই প্রতিষ্ঠানটি সরকারের মোট অনুরোধের 67 ভাগ কন্টেন্ট অপসারণ করেছে। টেলিকম ল, সাইবার সিকিউরিটি ল এবং সাম্প্রতিক সময়ে হাইকোর্টে একটা রিট হয়েছিল, সেই রিটে যে অর্ডার দিয়েছিল হাইকোর্ট থেকে, সেটাতেও আমরা বিটিআরসি বাধ্য এই কন্টেন্টগুলোকে রিমুভ করানোর জন্য, ব্লক করার জন্য, টেকডাউন করার জন্য। আইসিটি প্রতিমন্ত্রী জানান, এখন স্পিডও বাড়বে ইন্টারনেটের। বাংলাদেশের সর্বোচ্চ গতি নিশ্চিতে কাজ করছে বিটিআরসি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কোটা আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় বিচারের দাবিতে কয়েক জেলায় মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত হয়েছে। বরিশালে এই কর্মসূচি পালনের জন্য বেলা 11:30টার দিকে নগরীর সদর রোডে জড়ো হওয়ার চেষ্টা করেন কিছু শিক্ষার্থী। তখন পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করার চেষ্টা করলে লাঠিচার্জ করা হয়। অন্তত 10 জন আহত হয়। সংবাদ সংগ্রহের সময় আহত হন যমুনা টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট হৃদয় শীল এবং দৈনিক যুগান্তরের ফটো জার্নালিস্ট শামীম আহমেদ। ছত্রভঙ্গ শিক্ষার্থীরা ফজলুল হক অ্যাভিনিউতে অবস্থান নিলে সেখানে আবার পুলিশ তাদের ধাওয়া করে। বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করলে পর তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা জড়ো হতে থাকেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। শহীদ মিনারে পরে প্রতিবাদ সভা করা হয়। চট্টগ্রামের শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়ে কর্মসূচি পালন করেন আইনজীবীরা। সকাল থেকে আদালত প্রাঙ্গণে ছাত্রছাত্রীরা জড়ো হতে থাকেন। এ সময় পুলিশ তাদের সামনে যেতে বাধা দেয়। পরে আইনজীবীদের সহায়তায় আদালত ভবনের সামনে যায়। সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করেন শিক্ষার্থী ও আইনজীবীরা। হামলার বিচার ও হয়রানি বন্ধ সহ বিভিন্ন দাবি জানানো হয় কর্মসূচি থেকে। দিনাজপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কর্মসূচি পালন করেন ছাত্রছাত্রীরা। দুপুর 1টায় বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ব্যানারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমবেত হতে থাকেন তারা। এ সময় তাদের সাথে কিছু অভিভাবক যোগ দেন। ছাত্রছাত্রীরা স্লোগান দেওয়া শুরু করলে সেখান থেকে কয়েকজনকে আটক করে পুলিশ, আর বাকিদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। ময়মনসিংহেও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীদের একটি অংশ। সকাল 11:15টার দিকে নগরীর 0 পয়েন্ট এলাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে তারা জড়ো হন, আর সেখানে প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শেষ হয় নগরীর টাউন হল মোড়ে গিয়ে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। সিলেটে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। দুপুরে বিভিন্ন দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট থেকে মার্চ ফর জাস্টিস কর্মসূচি শুরু হয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা মিছিল বের করে, যা নগরীর সুবিধবাজার পৌঁছালে পুলিশ পথ রোধ করে। এ সময় শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলে টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে।
টাঙ্গাইলে পুলিশি বেষ্টনীর মধ্যে মিছিল করেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে সরকারি কুমুদিনী কলেজ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেয়। অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে পরে দাবি দেওয়ার স্মারকলিপিও দেওয়া হয়। পুলিশের বাধা উপেক্ষা করে নরসিংদীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুর 1টা থেকে 1:30 পর্যন্ত পৌর শহরের উপজেলা মোড় এলাকায় বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এই কর্মসূচিতে কয়েকজন শিক্ষক ও আইনজীবী অংশ নেন। এদিকে খুলনায় কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। গতরাতে খুলনা সার্কিট হাউসে জনপ্রতিনিধি, পুলিশ এবং প্রশাসনের সাথে বৈঠক শেষে এই ঘোষণা দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের খুলনা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক তানভীর আহমেদ এবং আজম খান কমার্স কলেজের সমন্বয়ক শেখ রাফসান। তারা বললেন, বর্তমান পরিস্থিতিতে আন্দোলন ভিন্ন খাতে চলে যেতে পারে, আর এ কারণে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। আন্দোলনে হতাহতের ঘটনার সুষ্ঠু তদন্ত আর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও তারা জানিয়েছেন। দেখা যাচ্ছে যে আমাদের সহিংসতার সম্ভাবনা আছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, আমাদের আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পরবর্তী আমাদের খুলনা ইউনিভার্সিটি আন্দোলনগুলো স্থগিত করতেছেন। খুলনায় যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল, আমরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই পরিবেশটি ধরে রেখেছিলাম। এই বিষয়েই আলোচনা হয়েছে। আমরা বলছি, খুলনা পুলিশ তোমাদের নামে কোনো মামলা যদি দিয়ে থাকে সেটা প্রত্যাহার করা হবে, তোমাদের কোনো ধরনের হ্যারাসমেন্ট করা হবে না। নাশকতা, সহিংসতার মামলায় সারা দেশে এই 14 দিনে প্রায় 10,500 মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। আর সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে ঢাকা বিভাগে। চট্টগ্রাম মেট্রোপলিটনেও নতুন একটি মামলা দায়ের হয়েছে। 23 মামলায় নতুন 12 জন সহ 578 জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী মহানগরীতে পুলিশ গ্রেফতার করেছে 13 জনকে। এ নিয়ে মোট 269 জনকে সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। রংপুরে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের 22টি মামলা চলমান। এসব মামলায় আজ আরও 9 জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট গ্রেফতার 258। পুলিশ বলছে, চিহ্নিত অপরাধীদের ফুটেজ দেখে দেখে গ্রেফতার করা হচ্ছে, নিরপরাধ কাউকে হয়রানি করা হচ্ছে না। কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে সরকারি দলের নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনী জড়িত বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে রংপুর সার্কিট হাউসে তিনি বলেছেন, সরকার এই দায় একটি বিশেষ গোষ্ঠীর উপরে চাপানোর যে চেষ্টা করছে, কিন্তু তা জনগণ গ্রহণ করেনি, সরকার প্রমাণও করতে পারেনি। সরকার ইচ্ছে করেই আবারও কোটা পদ্ধতি পুনর্বহালের চেষ্টা করেছিল। প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক ছিল। এই প্রথম কোনো আন্দোলনে জনগণও সম্পৃক্ত হয়েছে। এ সময় তিনি আবু সাইদকে শহীদ বীর সেনানী হিসেবে উল্লেখ করে কোটা আন্দোলনে শিশুসহ নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেন। সরকারি বিভিন্ন অঙ্গ সংগঠন, এমনকি সরকারি দলের লোকরা অস্ত্রশস্ত্র সহ হেলমেট পরে বিভিন্নভাবে তারা মারাত্মক অস্ত্রশস্ত্র সহ জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে, নিরীহ ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়েছে এবং আইন রক্ষাকারী সংস্থাগুলি তাদের সঙ্গে সহযোগিতা করেছে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং তারপরে এটাকে বিভিন্নভাবে যে প্রবাহিত করার যে প্রচেষ্টা এখনও চলছে, আমি মনে করি দেশের জনগণ এই ধরনের প্রচেষ্টাকে কখনোই আর দাম দিবে না, তারা তাদের এই কথাতে গ্রহণযোগ্যতা পাবে না। কোটা সংস্কার আন্দোলনের সংঘাত সহিংসতায় প্রাণহারাদের 5 জনের বাড়ি কুষ্টিয়ায়, যার মধ্যে 3 জন ঢাকায় মারা গেছেন আর বাকি 2 জন নারায়ণগঞ্জে। স্বজনহারাদের আহাজারি কোনোভাবেই থামছে না। উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে কোনো পরিবার একেবারে দিশেহারা। আর কখনোই বাবার কোলে ওঠা হবে না ছোট্ট শিশু মাহিমের। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার আগুনে পুড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাবা আব্দুস সালাম। সন্তানের এমন মৃত্যুতে নির্বাক বৃদ্ধ মা। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর জগন্নাথপুর গ্রামের আব্দুস সালাম পেশায় ছিলেন ইন্টেরিয়র মিস্ত্রি। পেশাগত কাজে সম্প্রতি নারায়ণগঞ্জে যান সালাম। যেখানে কাজ করছিলেন সেই ভবনে দুর্বৃত্তরা আগুন দিলে পুড়ে মৃত্যু হয় তার। আর সাল বেটা কোনো পাটিউলা কোনো ইওলা, আবার বেটা বোট মিস্ত্রি, বোর্ডের কাম হইতে সংসার তো সেই কাজ করতে ইনকাম করতো, তার উপরে সংসার চলতে। পাশের গ্রামের সেলিম মণ্ডলের বাড়িতেও থামিনি স্বজনদের আহাজারি। সালামের সাথেই নারায়ণগঞ্জে কাজে গিয়েছিলেন সেলিম। আগুনে প্রাণ যায় তারও। আবার লাঠি ছাল যা করছে, যে ছোট কাকারা যে কাম করে সেটা আগুন ধরে কাকারা মরে যাচ্ছে। দুবার মন বন্ধ ধরে বাড়িতে আইসো। মরার আগে বলিলে ফোনে বললি যে মা আমার আর প্রাণ বাঁচতেছে না, আমার জন্য দোয়া করবেন, আমরা আর জানে বাঁচতেছে না।
একমাত্র ছেলে মারুফ হোসেনকে ঘিরেই স্বপ্ন বুনেছিলেন ফল বিক্রেতা খোকসার শরীফুল ইসলাম। কুষ্টিয়া পলিটেকনিকে পড়ালেখা শেষে রাজধানীর একটি প্রতিষ্ঠানে ইন্টার্ন করছিলেন মারুফ। সংঘাতের সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তার। কোনো সান্ত্বনাতেই থামছে না স্বজনদের চোখের পানি। ফোন দিয়ে পোকা থেকে আপনি কি আমি করছি আগে মারুফের আব্বু ভাই মারুফ তো ডেট হয়ে গেছে। আমি কি কয় কি মারুফের গুলি লাগেছে, গুলি লেগে আসছে সে মারা গেছে, হাসপাতালে আপনারা জাম্মাইক নিয়ে যান। এক ছেলেই মানুষ করেছিলাম কষ্ট করে, লেখাপড়া শিখাইয়া ঢাকা দিয়ে পাঠাইছিলাম ইন্টার্নি করতে। কুমারখালীর শিলাইদহ কসবা গ্রামের আলমগীর রাজধানীতে একটি কোম্পানির গাড়ি চালক ছিলেন। গুলিতে প্রাণ গেছে তারও। উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা পরিবার। বাচ্চা কাচ্চা তার বউ কিভাবে লালন পালন করবো, আমার জোর জমা নাই, আমার টাকা পয়সা নাই, ছেলে পেলে নেই, কিভাবে আমি চলবো এই বয়সে ধরে মানুষে কিভাবে বলবো। কয়া ইউনিয়নের মহির আলী পরিবার সহ বসবাস করেন ঢাকার সাভারে। তার সন্তান ইয়ামিন আলী নিহত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। নামাজ পড়ি নাকি বন্ধুরা ডাকিছিল যে আমরা হসপিটালে আছি আসো, তাই দেখছি যে ওখানে ওই গুলি লাগি মারা গেছে। এছাড়া কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতার সময় গুরুতর আহত কুষ্টিয়ার আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। তারা জীবন জীবিকার তাগিদে রাজধানীতেই থাকতেন। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। নরসিংদীর কারাগারে হামলা ভাঙচুরের সময় দায়িত্ব অবহেলার দায়ে কারারক্ষী সহ ৭৭ স্টাফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত সোমবার বিভাগীয় নির্দেশনার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় কারা কর্তৃপক্ষ। দুপুরে জেল সুপার শামীম ইকবাল জানিয়েছেন, জেলা কারাগারে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় দায়িত্বে নিয়োজিত ৬৬ কারারক্ষী এবং অন্যান্য পদের ১০ জন সহ ৭৭ কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নারায়ণগঞ্জে কোটা আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের নির্যাতনের শিকার নারী সাংবাদিকের চিকিৎসার খরচ বহন করলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার। দুপুরে সংসদ সদস্যের পক্ষে নির্যাতনের শিকার নারী সাংবাদিককে স্থানীয় হাসপাতালে ভর্তি করে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। সেই সাংবাদিকের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। দুর্বৃত্তদের নির্যাতনের শিকার সাংবাদিক সুস্থ হওয়া পর্যন্ত সকল ধরনের চিকিৎসার খরচ দেওয়ার আশ্বাসও দেন। সোনারগাঁয়ের কাউসার হাসান ভাই আমার যে চিকিৎসার হাসপাতালের চিকিৎসার ব্যয়ভার ওগুলো সব ভাইয়াই ভাইয়াই বলছে উনি দেখছে উনি দেখবে। শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত হতাহতের ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ৩ শতাধিক শিক্ষক এতে অংশ নেন। শিক্ষার্থীদের সীমাহীন দুর্ভোগ সহ দেশব্যাপী নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস ধ্বংসযজ্ঞের প্রতিবাদ জানিয়ে বলেন, কোনো নিরপরাধ শিক্ষার্থীকে যেন হয়রানি না করা হয়। সরকারের কাছে ৫ দফা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছেও ৫ দফা দাবি জানান শিক্ষকরা। মুক্ত জীবনের ৯ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি চলছে বিলুপ্ত ছিটমহলগুলোর। লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়ের অধুনালুপ্ত ছিটমহলে আনন্দের বন্যা বয়ে যায় এই দিনটিকে ঘিরেই। নাগরিকত্ব প্রাপ্তির পর তাদের জীবনমানের ব্যাপক উন্নতি হয়েছে এক বছরে। ৬৮ বছরের বঞ্চনার অবসান হয়েছে নাগরিকত্ব পাওয়ার মধ্য দিয়ে। বাংলাদেশের মূল ভূখণ্ডে যুক্ত হওয়ার পর বিলুপ্ত ছিটবাসীদের জীবনমান হয়েছে উন্নত। লালমনিরহাট, কুড়িগ্রাম ও পঞ্চগড়ের বিলুপ্ত প্রায় সব ছিটমহল বিদ্যুতের আওতায় এসেছে। নির্মাণ হয়েছে সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, ই সেন্টার সহ নানা অবকাঠামো ও স্থাপনা। আবাদের আওতায় এসেছে বিপুল পরিমাণ ফসলি জমি। আমরা ছিটমহলবাসী, আমার কোনো মূল্যায়ন ছিল না। এখন বাংলাদেশ হওয়ার পরে এখন কৃষি অফিসার আসে, পরামর্শ দেয় যেভাবে আবাদ করা লাগে। সব দিক দিয়ে সকল সুযোগ সুবিধা, স্বাস্থ্যসেবা আমরা পাচ্ছি। কমিউনিটি ক্লিনিক আছে, পাশে হাসপাতাল আছে, রাস্তাঘাটের সমস্যা নাই, যখন তখন রোগী নিয়ে বাইরে যাওয়া যায়। গরিব মানুষ হিসেবে বিদ্যুৎ পাচ্ছি, রাস্তাঘাট পাচ্ছি, প্রতিবন্ধী পাচ্ছি, রাস্তাঘাট পাচ্ছি। ৯ বছর পূর্তির দিনটিকে তাই স্মরণীয় করে রাখার উদ্যোগ নিয়েছে ছিটের বাসিন্দারা। ৯ম বছর আমরা পালন করতেছি। এবারে আমরা রাত্রি ১২টা ১ মিনিটে ৬৮টি মোম লাগাবো। পরের দিন সকালবেলা পতাকা উত্তোলন করব এবং আলোচনা সভা আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, খেলাধুলা আছে।
ছিটমহলের মানুষের জীবনমান উন্নয়নের চেষ্টা অব্যাহত রাখার কথা জানালেন প্রশাসনের এই কর্মকর্তা। এবং সরকারের সুনজর সবসময়ই ছিল, ভবিষ্যতেও থাকবে এবং তাদের যে উন্নয়নের অগ্রগতি অব্যাহত আছে আমরা বিশ্বাস করি এই অব্যাহত থাকবে আজীবন। 2015 সালে স্থলসীমা চুক্তি বাস্তবায়নের মাধ্যমে 111টি ছিটমহল অর্জন করে বাংলাদেশ এবং 51টি ছিটমহল পায় ভারত। আমিন বাবু, যমুনা নিউজ। সাম্প্রতিক বন্যায় মৌলভীবাজারের প্রায় 200 কিলোমিটার পাকা সড়ক ক্ষতিগ্রস্ত। 73টি আঞ্চলিক এবং গ্রামীণ সড়কের লন্ডভন্ড অবস্থা। চলাচলে দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ধারণা, মেরামতে খরচ হবে প্রায় 150 কোটি টাকা আর কয়েক বছর লেগে যাবে। কমলগঞ্জের ধলাই নদীতে উজানের ঢল। সম্প্রতি এভাবেই রাস্তা ভেঙে পানি ঢুকে পড়ে লোকালয়ে। প্লাবিত হয় মৌলভীবাজারের নিম্নাঞ্চল। এখন নেমে গেছে বানের জল, বেরিয়ে এসেছে জেলা জুড়ে ক্ষয়ক্ষতির চিহ্ন। স্থানীয়রা বলছেন বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যোগাযোগ ব্যবস্থার। বিভিন্ন সড়ক ক্ষতবিক্ষত, ভেঙেছে বেশ কিছু ব্রিজ কালভার্ট। রাস্তাঘাট খুব খারাপ, আমরা গাড়ি ঘোড়া চালাইতে পারি না। গাছ গাড়ার মাঝে গাড়ি লয়ে পরশু দিন উল্টে গেছিলাম। এবার একটা বেনে যাইতে হইলো, আপনার অনেক মহিলাও পড়ছে বেন যাইতে। ভাঙাচোরা সড়কে ঝুঁকি নিয়ে চলছেন জেলার মানুষ। ব্যাহত চলাচল, বাড়ছে পরিবহন খরচ, ঘটছে দুর্ঘটনাও। ভোগান্তিতে কয়েক লাখ মানুষ। রাস্তা আমাদের এত ভাঙ্গা কত হয়েছে, রুগী একটা লইয়া যাইতাম পারি আমরা, গাড়ি উল্টে যায়। ছোট ছোট রাস্তাগুলো তো ভাঙ্গা, ও যে এখন মানুষ যার ওদের 1 ফুটের উপরে আছে, রাস্তা ভাঙ্গিয়ে একবারে তছনছ হয়ে গেছে। এলজিইডির তথ্য মতে জেলার প্রায় 200 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুনর্নির্মাণ করতে হবে অন্তত 8টি ব্রিজ কালভার্ট। দ্রুত সময়ে কাজ শুরুর আশ্বাস দিলেন নির্বাহী প্রকৌশলী। এই ক্ষতির পরিমাণটা নির্ধারণ করে পরবর্তী এটা মেরামতের জন্য আমরা হেডকোয়ার্টার তথ্য পাঠাবো। সেই অনুযায়ী আমাদের বরাদ্দ আসলে, প্রকল্প অনুযায়ী বরাদ্দ আসলে আমরা সেটা বাস্তবায়ন করে আমরা পরবর্তী খুব যত দ্রুত সম্ভব এই রাস্তাগুলো মেরামত করব। বন্যায় ভেসে যায় অসংখ্য মাছের ঘের। ফসলের ক্ষেতেও ব্যাপক ক্ষতি হয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ঝালকাঠি শহর দাপিয়ে বেড়াচ্ছে প্রায় 3000 ব্যাটারি চালিত অটোবাইক, যার ফলে শহরে যানজট দেখা দিয়েছে এবং ভাড়া নিয়ে চালক আর যাত্রীদের নিয়মিত বিবাদ। শৃঙ্খলা ফেরানোর দায়িত্ব যাদের, সেই পৌর কর্তৃপক্ষই নির্বিকার। আর এর সুযোগে প্রভাবশালী মহল হাজার হাজার অটোরিকশা নামিয়েছে শহরে। 16 বর্গ কিলোমিটার আয়তনের ঝালকাঠি পৌরসভায় পাকা রাস্তা মাত্র 38 কিলোমিটার। এর মধ্যেই চলছে প্রায় 1500 ব্যাটারি চালিত অটোবাইক এবং 1000 রিক্সা। নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা না থাকায় যেখানে সেখানে চলছে যাত্রী ওঠানামা। ফলে শহরের প্রধান সড়কে দেখা দেয় তীব্র যানজট। মোটরসাইকেল নিয়ে ঢুকলে মিনিমাম 15 মিনিট সময় লাগে এই সাধনার মোড় থেকে এই আমাদের চৌমাথা যাইতে। পারাপারের সমস্যায় জ্যাম থাকে। ভাড়ার তালিকা না থাকায় যাত্রী চালকদের সাথে কথা কাটাকাটি হচ্ছে নিয়মিত। যানজট সামলাতে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। আমাদের ট্রাফিকের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ এফোর্ট দিচ্ছি। পারমিশন যাদের নেই তাদেরকে আমরা আইনের আওতায় আনছি। মালিক সমিতি আছে, তাদের সাথেও কথা বলেছি যাতে করে আমরা এটা অল্টারনেটিভ কোনো চিন্তা করতে পারি। অযৌক্তিকভাবে ভাড়াগুলো নিতেছে, যেহেতু পৌরসভার কোনো তালিকা নাই। অটোর কয়টা পাশ আছে আমরা তো সাধারণ মানুষ জানি না, কিন্তু এইটার 100% এটার পরিচালনাটা সঠিকভাবে হওয়া উচিত। চালকরা বলছেন মাসোহারার বিনিময়ে রাস্তায় চলছে প্রতিটি 3 হুইলার। প্রভাবশালী ব্যক্তিরা সব লাইসেন্সগুলি কিনে তারা ভাড়া দেয়, আমাকে গরিবের টাকাটা চুষছে তারা নিয়ে যাইতে আছে। 2000 টাকা দিতে হয় মাসে, এরপর হইলে প্রতি বছর দিতে হইলে 5000 6000 টাকা হইলে এই লাইসেন্স ওই রেনুফি। পৌরসভার চাকরি দেওয়ার 10 খান 15 যারা সাধারণ শ্রমিক এখন গাড়ি কেনে এরা লাইসেন্স পায় না। 2015 থেকে 2023 সাল পর্যন্ত পৌরসভা প্রায় 1200 লাইসেন্স দেয়। প্রতিটি লাইসেন্সের বিনিময়ে নেওয়া হয়েছে 25,000 টাকা। মেয়র বিদেশে চিকিৎসাধীন। এসব বিষয় জানতে চাইলে প্যানেল মেয়রের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অভিযান পরিচালিত হচ্ছে। 3 থেকে 4000 এগুলো চলাচল করে ঝালকাঠিতে। অভিযান পরিচালনা করেছিলাম এবং পরবর্তীতে অভিযানকে সার্থক করার জন্য আমরা তাদের জরিমানার ব্যবস্থাও করেছিলাম। যৌক্তিক ভাড়া নির্ধারণ সহ ইঞ্জিন চালিত এসব পরিবহন নিয়ন্ত্রণে আসবে এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। সাইফ আহমেদ, যমুনা নিউজ।
দেশের বিভিন্ন জেলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। সকালে রাজবাড়ী অফিসার্স ক্লাবে বেলুন উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের বাসভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। সকালে পটুয়াখালী সার্কিট হাউস পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ শেষে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বারো সিটি কর্পোরেশন এবং নরসিংদী পৌরসভা ছাড়া সারা দেশে আগামী রোববার থেকে অর্থাৎ 4 তারিখ থেকে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে আজ এই তথ্য জানানো হয়েছে। এর আগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত 16 জুলাই থেকে দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়। আশ্রয়ণ প্রকল্পে ঘরের পাশাপাশি মুদিখানার দোকান পেলেন এশিয়ার ক্ষুদ্রাকৃতির মা রাজশাহীর মাসুরা। এতে করে পরিবারটি উচ্ছ্বসিত। স্বপ্ন মেয়েকে চিকিৎসক বানানোর পাশাপাশি দিন বদলের। উচ্চতায় 38 ইঞ্চি, ওজনে 12.5 কেজি। 33 বছর বয়সী রাজশাহীর মাসুরা এশিয়ার ক্ষুদ্রতম মা তিনি। অভাব অনটনের সংসার, তাকে নিয়ে 2 বছর আগে সংবাদ প্রচার করেছিল যমুনা টেলিভিশন। অবশেষে দিন বদলের গল্প মিলেছে আশ্রয়ণ প্রকল্পের ঘর, সেই সাথে মুদিখানার দোকানও করে দিয়েছে জেলা প্রশাসন। উচ্ছ্বাসিত পরিবারটি। কন্ডাক্ট করে দেওয়ার পরে আমার খুব ভালো লাগছে। এখন বেচা বিক্রি করব, আপনারা দোয়া করেন যে আমি এইভাবে ভালোভাবে চলতে পারি। ডিসি স্যার একটা আমার বাড়ি করে দিলেন, আবার একটা দোকান করে দিলেন, দোকান মাল তুলে দিলেন। ভালো লাগছে। কেন ভালো লাগছে? দোকানে জিনিস দিয়েছে এবং বাড়ি দিয়েছে। মাসুরার স্বামী ভ্যান চালক। এলাকাবাসীর আশা ক্ষুদ্র এই ব্যবসার মাধ্যমে এগিয়ে যাবে পরিবারটি। চলাফেরা করতে পারতো না এবং খাওয়ারও জুটতো না এবং বাড়ি ঘর ছিল না। ডিসি সাহেব এবং ইউনো এসিলেন্ডার সাহেবের মাধ্যমে আমরা 101টা ঘর পেয়েছি। তার ভিতর ক্ষুদ্রতম মহিলা হচ্ছে মাসুরা। মাসুরার ইচ্ছে মেয়েকে চিকিৎসক বানানোর। পরিবারটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসনের। দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোট মা মাসুরার জন্য এটি আমাদের একটি ক্ষুদ্রতম প্রচেষ্টা। তা আমরা মনে করি যে তিনি সততা নিষ্ঠার সাথে ব্যবসা করবেন এবং এই ব্যবসার মাধ্যমে তার জীবনমানের উন্নয়ন ঘটবে। তার ছোট্ট একটি ফুলের মতো মেয়ে রয়েছে, সে এবার ক্লাস 5-এ পড়ে। তার স্বপ্ন হচ্ছে ডাক্তার হওয়ার। তা আমরা সবাই দোয়া করি। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী।